হ্যালো বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় খবর, ভয়ঙ্কর তোষণ নীতি রাজ্য সরকারের। নেহেরুর রাস্তায় হেঁটে মমতাও এবার আনছেন ওয়াকআপ বিল। নিজস্ব ওয়াকআপ বিল নিয়ে আসছেন রাজ্য সরকার। এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, তোষণ নীতি নিয়ে আসছে রাজ্যের মমতা সরকার। রাজ্যের 30% সংখ্যালঘু ভোটকে হাতে রাখতে গিয়ে যেন তেন প্রকারে তোষণ নীতি চালিয়ে যেতেই হবে, এমন টেন্ডেন্সি ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। এমনকি নেহেরুর চলা রাস্তাতেও হাঁটতে পিছপা হচ্ছে না মমতা সরকার। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তিনিই প্রথম এই ওয়াকআপ বিল নিয়ে এসেছিলেন এবং 1954 সালে সেই ওয়াকআপ বিল পাশ করিয়েছিলেন। তার পরবর্তীতে দীর্ঘ টাইম অতিক্রান্ত হয়েছে। এই মুহূর্তের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি সেই ওয়াকআপ বিলের সংশোধনী নিয়ে আসছেন। এই ওয়াকআপ বিল নিয়ে রাজ্যের বিধানসভায় এই মুহূর্তের সবথেকে বড় সিদ্ধান্ত মমতা সরকারের। রাজ্যের বিধানসভায় এই ওয়াকআপ বিলের নতুন একটি সংশোধনী বিল নিয়ে আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র গদির লোভে, শুধুমাত্র ভোট ব্যাংকে কাজে লাগাতে এই ওয়াকআপ বিলের নতুনভাবে বিল নিয়ে আসছে রাজ্য সরকার। সেই পূর্বের জওহরলাল নেহেরুর রাস্তাতেই হাঁটতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যেই জানা যাচ্ছে রাজ্যের বিধানসভার শীতকালীন অধিবেশনে এই নতুন ওয়াকআপ বিল নিয়ে আসতে চলেছে রাজ্য সরকার। এবারের শীতকালীন অধিবেশনে দীর্ঘদিন যাবৎ থেকে চলে আসা নেহেরু সরকারের ওয়াকআপ বিলের সংশোধনী নিয়ে আসতে চলেছে শীতকালীন অধিবেশনে। এই বিলটি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তারা লোকসভাতেও পাশ করিয়ে নিতে চায়। ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে শীতকালীন অধিবেশনে এই বিলটি নিয়ে উত্থাপন ঘটেছিল। এবার শীতকালীন অধিবেশনে এই ওয়াকআপ বিলের পাশাপাশি পাশাপাশি থাকবে এক দেশ এক নির্বাচন, এই নীতিও নিয়ে আসছে। ইতিমধ্যেই সরাসরি জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের কিরণ রেগলেও, তিনি জানিয়ে দিয়েছেন এই বিলগুলো শীতকালীন অধিবেশনে নিয়ে আসা হবে। সাধারণ মানুষ বলে থাকেন যে ভারতবর্ষের ইতিহাসে সবথেকে বড় যে অভিশাপ ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে দাঁড়িয়েছে, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে এই ওয়াকআপ বিল। পুরনো ইতিহাস যদি আমরা দেখি, তাহলে এই ওয়াকআপ বিল যখন শুরু হয়েছিল প্রথম অবস্থাতে 1950 সালে এই ওয়াকআপ বিলের সম্পত্তির পরিমাণ ছিল 52,000 একর। এরপর 2009 সালে এসে সেই সম্পত্তির পরিমাণ গিয়ে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 4 লক্ষ একর এবং এর পরবর্তীতে 2014 সালে এসে তার সম্পত্তির পরিমাণ বৃদ্ধি হয়ে দাঁড়ায় 6 লক্ষ একর এবং বর্তমান দিনে আজকের দিনে এসে দাঁড়িয়ে 2024 সালে তার সম্পত্তির পরিমাণ দিনকে দিন এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 6 লক্ষ থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 9,40,000। স্বাধীনতার পর থেকে, অর্থাৎ 1950 সালের পর থেকে প্রথম অবস্থাতে এই পর্যন্ত দাঁড়িয়ে এই পার্সেন্টেজ হিসেবে যদি আমরা দেখি, শতকরার হিসেবে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে 1700% বৃদ্ধি পেয়েছে এই ওয়াকআপ বোর্ডের সম্পত্তির পরিমাণ। কিভাবে এই সম্পত্তির পরিমাণ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে তা কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন। অনেকে ধরুন আপনার বাড়িটি 70 বছরের পুরনো, এবার ওয়াকআপ বোর্ড এসে যদি দাবি করে যে এই সম্পত্তি, এই জমির পরিমাণ যেটা রয়েছে সম্পূর্ণটা ওয়াকআপ বোর্ডের সম্পত্তি, কেননা সেখানে আপনার বাড়ি করার পূর্বে এই সম্পত্তিটা ওয়াকআপ বোর্ডের ছিল, তখন আপনি কিন্তু কিচ্ছু করতে পারবেন না, কিছুই করার থাকবে না। এমনকি কোনো আদালতও যেতে পারবেন না, সুপ্রিম কোর্টও এর বিচার করতে পারবে না। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এমন একটা বিলের মধ্য দিয়ে, এমন একটা বিষয়, এমন একটা বোর্ড তৈরি করে দিয়ে গেল, যে বোর্ডের এমন একটা হাতিয়ার দিয়ে গেল, এমন একটা ক্ষমতা দিয়ে গেল, যে ক্ষমতার উপর বেস করে তার বিরুদ্ধে আপনি কোনো আদালতে যেতে পারবেন না, না নিম্ন আদালত, না হাইকোর্ট, না সুপ্রিম কোর্ট। আমরা সাধারণত জানি যে কোনো বিষয়ের ন্যায় বিচার পেতে গেলে প্রথমে নিম্ন আদালত, তারপরে সেখানে যদি আমরা ন্যায় বিচার না পাই তাহলে কলকাতা হাইকোর্ট, এবং হাইকোর্টে যদি আমরা ন্যায় বিচার না পাই তাহলে আমরা যাই সুপ্রিম কোর্ট। কিন্তু এখানে কোনো রকমভাবে এই ওয়াকআপ বোর্ড যদি একবার বলে দেয় যে আপনার সম্পত্তি ওয়াকআপ বোর্ডের ছিল একদিন, এখন এই মুহূর্তে ওয়াকআপ বোর্ড তাদের হাতে ক্ষমতা নিতে চায়, অর্থাৎ তাদের সেই সম্পত্তি তারা অধিকার করতে চায়, তখন আপনি কিন্তু কোনো আদালতে যেতে পারবেন না, সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারবেন না। সুপ্রিম কোর্টও এমনকি এই ওয়াকআপ বোর্ডের বিরুদ্ধে কোনো কথা বলবে না বা বলেও না, কেননা তাদেরকে এমন পাওয়ার দেওয়া হয়েছে। দেশের 28টি রাজ্যে, সারা দেশ মিলিয়ে, বিভিন্ন রাজ্যগুলো মিলিয়ে এই ওয়াকআপ বোর্ডের টোটাল 30টি বোর্ড রয়েছে। সমগ্র বিশ্বে এমন কোনো রুলস সেখানে নেই, এমন কোনো বোর্ড, এমন কিছু লক্ষ্য করা যায় না। এমনকি কয়েকটি রাজ্যে, শুধুমাত্র কয়েকটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে বিশেষ আইন লাগু ছিল বলে সেখানে তাদের এই সংশোধনী ওয়াকআপ বিল, এই ওয়াকআপ বোর্ড সেখানে নেই।
বাদবাকি সমস্ত রাজ্যেই রয়েছে। কিভাবে এই সম্পত্তির পরিমাণ বাড়ছে? কোনো একটি সম্পত্তি বা কোনো একটি জমি তার উপর অধিকার অর্জনের জন্য এই ওয়াকফ বোর্ড তারা সশরীরে সেখানে উপস্থিত হয়ে তারা জানায় যে এই জমিটি ওয়াকফ বোর্ডের জমি, এবং সেই জমিটি তারা অধিগ্রহণ করে আল্লাহর নামে এই ওয়াকফ বোর্ডের আন্ডারে তারা নিয়ে আসে। শীতকালীন অধিবেশনে যে সংশোধনী বিল নিয়ে আসা হচ্ছে, সেখানে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে এমন সংশোধনী বিল নিয়ে আসা হচ্ছে যে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে যদি আপনার মনে হয় তারা অন্যায়ভাবে জমি অধিকার করছে, তাহলে আপনি কলকাতা হাইকোর্টে বা যে কোনো রাজ্য তার সেই রাজ্যের হাইকোর্টে তারা গিয়ে মামলা করতে পারবে। এমন সংশোধনী নিয়ে আসা হচ্ছে, এবং এই সংশোধনী বিলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বিভিন্ন বিরোধী দলগুলো, বিশেষ করে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে এই শীতকালীন বিধানসভা অধিবেশনে কেন্দ্র সরকার যে সংশোধনী বিল নিয়ে আসবে তার বিরুদ্ধে, তার বিপক্ষে এই ওয়াকফ বিল সংক্রান্ত বিষয়ে তারা বিল নিয়ে আসবে। অর্থাৎ জওহরলাল নেহেরু ঠিক যে রাস্তায় হেঁটেছিলেন, ঠিক সেই রাস্তায় হেঁটে 30% ভোট ব্যাংকে কাজে লাগানোর জন্য, ধরে রাখার জন্য এই তোষণ নীতি শুরু করেছে রাজ্য সরকার। এখন প্রশ্ন হচ্ছে যে শীতকালীন অধিবেশনে কেন্দ্র সরকার যদি এই ওয়াকফ বোর্ডের সম্পত্তি সংক্রান্ত সমস্ত বিষয়ে সংশোধনী নিয়ে আসে, তাহলে রাজ্য সরকার তারা কি তার বিপরীত পথে হেঁটে কোনো সংশোধনী বিল তারা রাজ্যে নিয়ে আসতে পারবে, বা নিয়ে এলেও সেটা কতটা কি কার্যকরী হবে? যেটা কেন্দ্র সরকার তারা বিল সংশোধনী নিয়ে আসবে সেটাই কিন্তু সমগ্র দেশে কার্যকরী হবে। কোনো একটি রাজ্য সরকার তারা ইচ্ছে করলে বিধানসভায় তারা সংশোধনী নতুন বিল পরিবর্তন বা নতুন কিছু নিয়ে আসতে পারে, কিন্তু সেই বিলটা পাস হলেও সেই বিলের কার্যকারিতা কতটা থাকবে সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকবে। সেই বিল কতটা কি বাস্তবে ফলানো সম্ভব সেটা কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। শুধুমাত্র সংখ্যালঘু ভোটকে হাতিয়ার করার লক্ষ্যে, একচ্ছত্র ছায়ায় নিয়ে আসার লক্ষ্যে এই রণকৌশল গ্রহণ করেছে রাজ্যের মমতা সরকার। কেন্দ্র সরকার যে নতুনভাবে এই ওয়াকফ বিলের সংশোধনী নিয়ে আসছে, তার ভুল কি আছে, ক্ষতি কি আছে? আপনার 70 বছর আগের, 100 বছর আগের, 150 বছর আগের বাড়ি, সেই বাড়িতে যদি ওয়াকফ বোর্ড এসে দাবি করে সেই সম্পত্তিটা তাদের, তাহলে আপনাকে নির্দ্বিধায়, বিনা বাধায়, বিনা কোর্ট আদালত চক্কর ঘেটে আপনাকে সম্পূর্ণভাবে তাদের হাতে ছেড়ে দিতে হবে। কেন এমন আইন আনা হয়েছে? কেন এই ওয়াকফ বোর্ড তৈরি করা হলো? একটাই দেশ, আইন সবার জন্য সমান হওয়া উচিত। দেশের সর্বোচ্চ কথা বলে সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্ট যেখানে বিচার করতে পারছে না, সেখানে কোথায় সাম্য থাকলো? আপনার যদি সম্মতি না থাকে তাহলে আপনি কোর্টের কাছে যেতে পারবেন, কলকাতা হাইকোর্টে যেতে পারবেন বা যে কোনো রাজ্যের হাইকোর্টে যেতে পারবেন। এখানে ক্ষতি কি আছে? সেখানে মীমাংসা হবে, যেমন সমস্ত মামলার ক্ষেত্রে ঘটে, সমস্ত বিবাদের ক্ষেত্রে ঘটে। সুপ্রিম কোর্ট তার ফাইনাল ফয়সালা দাঁড়ায়, তেমনটা এক্ষেত্রে ঘটলে ক্ষতি কি আছে? সেক্ষেত্রে তো সাম্যতা বজায় থাকবে, প্রত্যেকের ইকুয়াল রাইট বজায় থাকবে। কেন্দ্র তো নতুনভাবে এই ওয়াকফ বোর্ডের সংশোধনী বিল নিয়ে আসছে এবং সেটা সমগ্র দেশেই কার্যকরী হবে, কিন্তু আমাদের রাজ্যের বিধানসভাতে যে বিপরীত রাস্তায় হেঁটে যে বিল নিয়ে আসা হবে সেটা কতটা কি কার্যকরী হবে? আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এটা কি শুধু 30% সংখ্যালঘু ভোটকে নিজের পকেটে রাখা ছাড়া আর অন্য কিছু নয়? সেটা আমাদের বুঝতে অসুবিধা নেই কোথাও। আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।